প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। 28শে ফেব্রুয়ারি হামলা করেছিল ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ বিমান বাহিনী। বড় ঘাতক ছিল সে হামলা, কিন্তু ইরান দমেনি, পাল্টা আঘাত করেছিল। যুদ্ধ শুরুর আগে আমেরিকা ভেবেছিল 4 দিনের মধ্যে শেষ হবে যুদ্ধ, ভেঙে পড়বে ইরান, পতন হবে ইসলামী শাসনতন্ত্রের। সে আশা সফল হয়নি। আজ যুদ্ধের 49 দিনের মাথায় এসেও ইরানকে, যাকে বলে পরাজিত করা, সেটা করা যায়নি। পরাজিত করা যায়নি বটে, তবে গত 3-4 দিন এমন কিছু খবর আসছে, এমন কিছু সংকেত, যে এই প্রশ্নটা ক্রমশ উচ্চকিত হয়ে দাঁড়াচ্ছে যে ইরান কি তাহলে পরাজয়ের মুখে এসে দাঁড়িয়েছে? ইরান কি সত্যি ভেঙে পড়ছে? মার্চ মাসের গোড়ায় যুদ্ধের শুরুতে রয়টার্স লিখেছিল, রাশিয়া ও চীন যুদ্ধে সরাসরি জড়াবে না হয়তো, তবে সাহায্য করবে, এমনকি অস্ত্র সাহায্যও দেবে এবং প্রয়োজনে মধ্যস্থতাকারী হিসেবে চাপ সৃষ্টি করবে আমেরিকার ওপর, পাশে দাঁড়াবে ইরানের। ভাবা গিয়েছিল যেভাবে একসময় আমেরিকার কবল থেকে কিউবাকে রক্ষা করতে কিংবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেই স্বাধীনতা রুখে দিতে এগিয়ে আসা পাকিস্তানের পক্ষে মার্কিন নৌবহরকে পাল্টা নৌবহর পাঠিয়ে যেভাবে আটকে দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, আজ রাশিয়া ও চীন সেই পথে অন্তত কিছুটা হাঁটবে। আমেরিকার বিশ্বগ্রাসী ভূমিকাকে অন্তত কিছুটা সহবত শেখাবে। কিন্তু যুদ্ধের 49 দিনে এসে কি দেখছে বিশ্ব? চীন, রাশিয়া, ইরানের পাশে নেই। আমেরিকার চাপ বাড়ছে, আলোচনার টেবিলে তেহরান ফিরছে। তাহলে কি মধ্যপ্রাচ্যে আমরা আর একটা বড় ভূ রাজনৈতিক পালা বদলের অপেক্ষায় আছি, তার সামনে দাঁড়িয়ে আছি? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের রেজিম চেঞ্জ কে এখন তাহলে শুধু পশ্চিমী কল্পনা, নাকি সময়ের অপেক্ষা মাত্র? ধীরে ধীরে যে সম্ভাবনা বাস্তব হয়ে উঠছে, এই বিষয়টি নিয়েই এখনকার প্রতিবেদন। আজ আমরা বিশ্লেষণ করব চীন আর রাশিয়া কেন ইরানের জন্য সামনে এলো না। এই একাকিত্ব ইরানের, এ কি ইরানকে নমনীয় করছে? আর আগামী দিনে ইরানের রাজনীতি, নিরাপত্তা ও শাসন ব্যবস্থার সামনে কি ধরনের ভবিষ্যৎ খুলে যেতে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো রেজিম চেঞ্জের, অর্থাৎ ইরানে যে ইসলামী শাসন আছে সেই ইসলামী শাসন পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, আর থাকলে সেটি কেমন ধরনের পরিবর্তন হতে পারে। প্রথমেই সবচেয়ে জরুরি কথাটা পরিষ্কার করা দরকার, ইরানের কোনো বন্ধু নেই এ কথা পুরোপুরি ঠিক নয়। যেটা ঠিক সেটা হলো এমন বন্ধু নেই যে বিপদের দিনে ঝুঁকি নিয়ে পাশে এসে দাঁড়াবে। যখন রাষ্ট্রের অস্তিত্ব, যুদ্ধ, অবরোধ, অর্থনৈতিক শ্বাসরোধ আর সামরিক চাপের প্রশ্ন আসে, তখন তার জন্য ঝুঁকি নেবে এমন শক্তিশালী বন্ধু রাষ্ট্র এখন ইরানের পাশে কার্যত দেখা যাচ্ছে না। রয়টার্স মার্চের শুরুতেই লিখেছিল, ইরান প্রবল চাপের মধ্যে পড়লেও রাশিয়া ও চীন তার পাশে দাঁড়িয়েছে, কূটনৈতিক ভাষায় বাস্তব সামরিক সহায়তা করবার জন্য নয়। অর্থাৎ নৈতিক সমর্থন আছে, বিবৃতি আছে, উদ্বেগ আছে, কিন্তু যুদ্ধের দায় কাঁধে নেয়ার ইচ্ছা নেই। আর এটাই আজকের ইরানের সবচেয়ে বড় কৌশলগত সংকট। চীনকে দেখুন, বেইজিং ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে, ইরান থেকে ব্যাপক ডিসকাউন্ট দামে লক্ষ কোটি গ্যালন তেল নিচ্ছে এবং প্রকাশ্যে বলেছে যে হরমুজে মার্কিন
অবরোধ বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। কিন্তু একই সঙ্গে চীন এমন কোনো অবস্থান নেয়নি যাতে মনে হয় তারা ইরানের জন্য আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক না হোক অন্তত কূটনৈতিক সংঘাতে যাবে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন ইরানকে একেবারে ছাড়েনি, কিন্তু ইরানের জন্য নিজের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলতেও রাজি নয়। যেভাবে ইসরায়েলের পাশে জোরালোভাবে দাঁড়ায় আমেরিকা, তার ছিটে ফোটা নেই চীনের ইরানের জন্য। এমনকি ইরান গাটের কড়ি খরচ করে অস্ত্র কিনতে চায় চীনের কাছ থেকে, চীন সেটাও দেবে না বলে দিয়েছে। এবং কাকে বলেছে এই কথাটা বলে দিয়েছে আমেরিকাকেও। রাশিয়ার অবস্থানও আলাদা নয়। মস্কো নানান কারণে ইরানের সঙ্গে কৌশলগত যোগাযোগ রাখে, কিন্তু ইরান সংকটে রাশিয়াও সরাসরি হস্তক্ষেপে এগোয়নি। এমনকি আমেরিকা ইসরায়েলের যৌথ আগ্রাসন নিয়ে খুচরো কিছু নিন্দা প্রস্তাব ছাড়া জাতিসংঘেও বড় কিছু হাঙ্গামা করেনি রাশিয়া এবং চীন। কারণটা খুব সহজ, যে লড়াই ইরান নিজে বইছে সেই লড়াইয়ে নামলে রাশিয়া বা চীনের লাভ নেই, ক্ষতি, ফালতু ঝামেলা নিতে রাজি নয়। তাই এখন প্রশ্ন হলো, এই একাকিত্ব কি ইরানকে নমনীয় করছে? অনেক যারা কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে হ্যাঁ, কিন্তু সেটা তারা বলছেন হ্যাঁ নমনীয় করছে ইরানকে, কিন্তু সেটা অনেকেই বলছেন আত্মসমর্পণের নমনীয়তা নয়, বরং কৌশলগত বাধ্যবাধকতার নমনীয়তা। ইরান বুঝেছে কেবল প্রতিরোধের ভাষা দিয়ে এখন আমেরিকার মতো বড় সামরিক শক্তির মোকাবিলা করার সম্ভব নয় তার একার পক্ষে। বিশেষ করে পাশে দাঁড়াবার মতো কোনো শক্তি না থাকলে সব কিছু ঠেকানো যাবে না। যদি বড় শক্তিগুলো চীন, রাশিয়া এরা কেবল বিবৃতি দেয় কিন্তু বাস্তবে ঝুঁকি না নেয়, তাহলে তেহরানকে আলোচনার টেবিলেও যেতে হবে, আবার যুদ্ধক্ষেত্রেও টিকে থাকতে হবে। এই দুই দিক একসঙ্গে কৌশল করে সামলাতে হবে। এখানে সাম্প্রতিক আলোচনার দিকে তাকান। এপ্রিলের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরান 21 ঘন্টা লম্বা কথা বলেও কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি। এর মানে এটার একটাই অর্থ যে ইরান নতি স্বীকার করেনি পুরোপুরি। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে আলোচনা ভেঙে যাওয়ার পরও আবার নতুন করে আলোচনায় বসতে চেয়ে কূটনীতির দরজা পুরো বন্ধ করেনি ইরান। নমনীয়তা দেখিয়েছে ও এখনো দেখাচ্ছে। জাতিসংঘ মহাসচিব পর্যন্ত বলেছেন ইরান আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আর ট্রাম্প সাহেব তো কয়েক পা এগিয়ে তার চিরাচরিত ঢঙে বলছেন বাঁচার পথ আর খোলা নেই ইরানের সামনে, তাই নিরুপায় ইরান শান্তির জন্য খুব ধরেছে। ট্রাম্পের কথা বিশ্বাস করতে নেই, এটা ঠিক, তবু প্রশ্ন জাগে, তাহলে খুব ধরেছে ইরান শান্তির জন্য, তাহলে কি ইরান নতজানু হতে তৈরি? আমি তা মনে করি না। আমার বিশ্বাস তেহরান মূলত সময় কিনছে। একদিকে সে চায় মার্কিন চাপ কিছুটা কমুক, অন্যদিকে সে নিজের রেড লাইন পুরো ভেঙে ফেলতে চায় না। সে বলে দিতে চাই এই লাইন পেরোলে আমরা কিন্তু প্রতিরোধ করব এবং আমাদের মতো করে আমরা প্রতিরোধ করব। মার্চ মাসে রয়টার্স জানায় ইরান মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু একই সঙ্গে আলোচনায় বসার আগ্রহ নিয়েও তারা সংকেত দিচ্ছে। এটাই দেখায় ইরানের নমনীয়তা সরল নতি স্বীকার নয়, বরং নিয়ন্ত্রিতভাবে পিছু হটা।
কিন্তু কেন এই পিছু হটা? দেখুন, যুদ্ধে কখনো এগোতে হয়, কখনো পিছোতে হয়। দু পা এগোনো, এক পা পেছনো, এগুলো যুদ্ধের নিয়ম। কারণ আমেরিকার চাপ এখন বহু স্তরের। এটি শুধু যুদ্ধের হুমকি নয়, শুধু নৌবাহিনীর চাপ নয়, শুধু সমুদ্র আটকে দেয়া নয়, শুধু কূটনৈতিক চাপও নয়। এটা অর্থনৈতিক, সামুদ্রিক, জ্বালানি, বাণিজ্যিক এবং মনস্তাত্ত্বিক চাপ সব মিলিয়ে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দর ও বাণিজ্য পথে চাপ বাড়িয়েছে এবং একই সঙ্গে ইরানি তেল ক্রেতাদেরও সতর্ক করেছে, নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। এই চাপের সামনে যদি চীনও প্রকাশ্য সামরিক সমর্থন না দেয়, এমনকি অস্ত্র বিক্রি করবে না এমন কথাও যদি বলে, চীন তো এমন কথাও বলতে পারত, আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, সেই অস্ত্র ইসরায়েল ব্যবহার করছে ইরানের ওপর, তাহলে আমরা কেন অস্ত্র দিতে পারি না, এই কথাটা তো বলতে পারতো চীন। তা কিন্তু বলেনি। আর রাশিয়াও কেবল দূর থেকে বিবৃতি দেয় যদি, তাহলে ইরানের বিকল্প কমে যায়। বিকল্প কমে যায়, যুদ্ধের ভাষা নয়, ইরানকে তখন কৌশলী হতে হয়, আর সেই কৌশলই নিয়েছে ইরান। এখন আসি সবচেয়ে সংবেদনশীল অংশে। এর পরিণাম কি? মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া বাকি সব দেশ ইসরায়েল ও আমেরিকার বশ্যতা স্বীকার করে নিয়েছে, সব আরব দেশ যারা মুসলিম দেশও, এমনকি তুরস্ক পর্যন্ত আছে এই দলে। তো মধ্যপ্রাচ্যে এই সব দল যখন আমেরিকার ইসরায়েলের বশ্যতা স্বীকার করেছে, বাকি ছিল কেবল ইরান। এবার কি ইরানকে যেতে হবে সেই পথে? ইরানের এই নমনীয়তার প্রথম পরিণাম কি? তার প্রথম পরিণাম তার অদম্য প্রতিরোধ শক্তি, যে এত বছরও ভাঙা যায়নি। সেই অদম্য প্রতিরোধ শক্তির যে ভাবমূর্তি আছে ইরানের, সেটা ক্ষয়ে যেতে পারে এবার। বহু বছর ধরে তেহরান নিজেকে এমন একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে যে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমের চাপের কাছে মাথা নত করে না। হাজারো নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ইরানের ওপর, ইরানের সমস্ত বৈদেশিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তবুও দমানো যায়নি ইরানকে। কিন্তু যদি বাস্তবে দেখা যায়, বড় চাপের মুখে তাকে আলোচনায় ফিরতে হচ্ছে, ছাড় দিতে হচ্ছে, এবং তার বন্ধুরাও, কাছের মানুষরাও দূরে সরিয়ে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না, তাহলে আঞ্চলিক প্রভাবের ভাষাটাই বদলে যেতে পারে। দ্বিতীয় পরিণাম, ইরানের আভ্যন্তরীণ রাজনীতি আরো কঠিন হয়ে উঠতে পারে বর্তমান শাসকদের কাছে। কারণ বাইরের নমনীয়তা প্রায়শই ভেতরে কড়াকড়ির জন্ম দেয়। যখন কোনো শাসন ব্যবস্থা বাইরে চাপের মুখে আপোষ করে, তখন ভেতরে জাতীয়তাবাদী ভাষা, নিরাপত্তা, রাষ্ট্রের প্রভাব এবং মতাদর্শের যে কঠোরতা, সেটাকে বাড়িয়ে নিজের ভিত্তি ধরে রাখতে চায়। অর্থাৎ বাইরে নরম, ভেতরে কঠোর, এই মডেল ইরানে আবার জোরালো ভাবে দেখা যেতে পারে। তৃতীয় সম্ভাব্য পরিণাম, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক গুলো, ওই যে হিজবুল্লাহ, হুতি, তারপরে হামাস, তারপরে ইরাকের আল সাকিব, এই যে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, এদের উপরেও এর প্রভাব পড়তে পারে। যদি তেহরান মনে করে সরাসরি সংঘর্ষে খরচ খুব বেশি, তাহলে সে হয়তো সামনে আরো বেছে বেছে পদক্ষেপ করবে, বাইরের সন্ত্রাসীদের বেশি করে প্রশ্রয় দেবে। কারণ সেখানে ইনভেস্টমেন্ট কম, ঝুঁকি কম, কিন্তু ফায়দা বেশি। তাছাড়া সহজে নিজেদের জড়িত থাকার কথা বেশি করে অস্বীকার করার সুবিধাটা থাকে, যেটা পাকিস্তান খুব ভালোভাবে করে থাকে ভারতের ক্ষেত্রে। এই পরোক্ষ চাপের কৌশলে ঝুঁকতে পারে ইরান। অর্থাৎ ইরান দুর্বল হলেও একেবারে নিষ্ক্রিয় হবে এমনটা ধরে নেয়া, যারা ধরে নিচ্ছেন তারা ভুল করছেন। এখন আসি মূল প্রশ্নে, রেজিম চেঞ্জ হবে কি ইরানে? ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা, তাদের কি পরিবর্তন হবে? সোজা উত্তর,
তাৎক্ষণিকভাবে বড় ধরনের রেজিম চেঞ্জের সম্ভাবনা নেই, কিন্তু ঝুঁকি তার একেবারে উড়িয়ে দেয়া যায় না, অর্থাৎ সম্ভাবনা আছে, তবে কম। কেন কম? কারণ শুধু বাইরের চাপ থাকলেই রেজিম চেঞ্জ হয় না, তার জন্য লাগে ভেতরের বিদ্রোহ, এলিটদের মধ্যে বিভাজন, নিরাপত্তা কাঠামোর ভাঙন, অর্থনৈতিক ক্রান্তি এবং বিকল্প ক্ষমতা কেন্দ্রের আবির্ভাব, যার সবগুলো দেখা গিয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশে, যখন শেখ হাসিনার পতন ঘটিয়ে নতুন শাসন ব্যবস্থা নিয়ে এলো আমেরিকা। এখানে বাংলাদেশের ভেতর থেকে বড় সমর্থন না পেলে এটা সম্ভব হতো না। এই মুহূর্তে যেটা বেশি সম্ভাব্য ইরানের ক্ষেত্রে, তা হলো পুরোপুরি পূর্ণ রেজিম চেঞ্জ নয়, বরং রেজিম অ্যাডাপ্টেশন। অর্থাৎ শাসন ব্যবস্থা টিকে থাকবে, কিন্তু তার আচরণে কিছুটা পরিবর্তন আসবে। সে হয়তো বাইরে আপোস করবে, কিছু বিষয়ে নমনীয় হবে, কিছু কৌশল গুটিয়ে নেবে, কিন্তু ভেতরে ক্ষমতার কেন্দ্র আরো শক্ত করবে। এই পথটি মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্রই অতীতে নিয়েছে, টিকে থাকার জন্য অবস্থান বদলেছে, কিন্তু ক্ষমতা ছাড়েনি। ইরানও সেই পথ নিতে পারে, তবে দীর্ঘমেয়াদে তিনটি দৃশ্যপট তৈরি হওয়ার সম্ভাবনা। প্রথম দৃশ্যপট সীমিত সমঝোতা। ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধাপে ধাপে এমন এক সমঝোতায় যেতে পারে যেখানে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে, ইরানও কিছু কার্যকরী সীমাবদ্ধতা মানবে, কিন্তু উভয় পক্ষই নিজেদের রাজনৈতিক ভাষায় জয় দাবি করবে। ইসরায়েল আসবে সঙ্গে, কারণ লেবাননে হেজবুল্লাহকে দমন করতে গেলে ইসরায়েলকেও থাকতে হবে, হয়তো সরাসরি নয়, তবে পেছনে। আমেরিকা বলবে ইরানকে আমি নত করে দিয়েছি, আর ইরান বলবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় দৃশ্যপট ঝুলন্ত সংকট, মানে সংকটটা থাকবেই, থেকে যাবে, কথাবার্তা চলবে, মাঝে মধ্যে কথাবার্তা ভাঙবে, আবার শুরু হবে, আবার ভাঙবে, নিষেধাজ্ঞা থাকবে, উত্তেজনা থাকবে, কিন্তু পূর্ণ যুদ্ধ বা টোটাল ওয়ার বা পূর্ণ শান্তি কোনোটাই আসবে না। আমার মতে বর্তমানে এটি হলো সবচেয়ে বাস্তবসম্মত দৃশ্যপট। তৃতীয় দৃশ্যপট অভ্যন্তরীণ অস্থিরতা বাড়লে আংশিক শাসন সংকট শুরু হবে। এটি যাকে বলে ক্লাসিক রেজিম চেঞ্জ, যেটা ইরানের শাহর আমলে হয়েছিল, শাহকে হটিয়ে যারা নতুন এরা এসেছিল, ততটা চেঞ্জ হবে না, কিন্তু ক্ষমতার ভেতরে পুনর্বিন্যাস হতে পারে, কঠোরতর নিরাপত্তা শাসন আসতে পারে দেশে, বা শাসক গোষ্ঠীর অভ্যন্তরে নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। অর্থাৎ দেশের পতাকা একই থাকবে, নাম একই থাকবে, কিন্তু রাষ্ট্রের ভেতরের শক্তির মানচিত্র পাল্টে যেতে পারে। এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, ইরানের জন্য সবচেয়ে বড় বিপদ শুধু আমেরিকা নয়, সবচেয়ে বড় বিপদ হলো বিশ্বাসযোগ্য বন্ধু রাষ্ট্রের অনুপস্থিতি। যে বন্ধু বিপদ দেখে সরে যাবে না, পাশে থাকবে। যখন একটি রাষ্ট্র বুঝে যায় যে তার বড় অংশীদারেরা তার পক্ষে যুদ্ধ করবে না, এমনকি সামরিক সাহায্য করা থেকেও পিছিয়ে যাবে, যেমন সাহায্য ইউক্রেনকে দিচ্ছে ন্যাটো অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলো, তারা দিচ্ছে, কিন্তু ইরান যখন দেখতে পাচ্ছে না যে তার ক্ষেত্রে এরকম কোনো বন্ধু নেই, তখন তার কৌশল বদলাতেই হয়, বদলাতে হবে। সে বিপ্লবী ভাষা কমিয়ে দেবে, বাস্তববাদী ভাষা নেবে। সে সর্বাত্মক সংঘর্ষের বদলে বেঁচে থাকার রাজনীতি শুরু করবে। ইরান সেটাই করছে। সুতরাং আজকের ইরানকে বুঝতে হলে একটি বাক্য মনে রাখতে হবে, তেহরান নরম হচ্ছে কারণ সে দুর্বল হয়ে গেছে বলে নয়, বরং সে বুঝেছে বন্ধুবিহীন একা লড়ে সব ফ্রন্টে টিকে থাকা সম্ভব নয়। চীন রাশিয়ার অতি সীমিত সমর্থন,
মার্কিন বহুস্তরীয় চাপ এবং অনিশ্চিত কূটনীতির মাঝখানে ইরান এখন টিকে থাকার নতুন ফর্মুলা খুঁজছে। আগামী দিনের ইরানে পূর্ণ রেজিম চেঞ্জ নিশ্চিত ভবিষ্যৎ নয় বলে দিচ্ছে, কিন্তু শাসন ব্যবস্থার আচরণ বদলাতে পারে। ভেতরে কঠোরতা, বাইরে নিয়ন্ত্রিত আপোষ আর দীর্ঘমেয়াদী কৌশলগত পিছু হটার যে লক্ষণ দেখা যাচ্ছে তা উপেক্ষা করার কোনো উপায় নেই। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় পতনের আগে পতাকা বদলায় না, বদলায় ভাষা, অগ্রাধিকার আর বেঁচে থাকার পদ্ধতি। ইরান এখন সেই পথেই ঢুকছে। প্রিয় দর্শক, আপনার এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনার বিশ্লেষণ কি বলছে এই ব্যাপারে? ইরান কি আপোষ করে টিকে থাকবে, নাকি চাপের ভেতর ঢুকে শুরু হবে গভীর শাসন সংকট? কমেন্টে লিখুন কি আপনি ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো এখানেই রাখছি।